নাম ইশতিয়াক আহমেদ মাহি, আমার আব্বুর নাম আব্দুল হাই মেহেদি, আমার মার নাম ইয়াসমিন সুলতানা বলি, দুজনই টিচার। আমি কোথায়? আমি বাসা লালবাগ। দেশের বাড়ি কোথায়? বরিশাল। আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল। সাংবাদিকের গায়ে কবজা কেন? সাংবাদিকের গায়ে কবজা কেন? সাংবাদিকের গায়ে কবজা কেন মারা হলো? আপনি সাংবাদিকের গায়ে কবজা কেন মারা হলো? সাংবাদিকের গায়ে কবজা কেন মারা হলো? সরকার জনগণের সকল অধিকারকে কেড়ে নিয়েছে। কথাবার্তা পরিষ্কার, এখনই পদত্যাগ করুন, না হলে এই ছাত্রদের নিয়ে সাধারণ জনগণ নিয়ে যে আন্দোলন গড়ে তোলা হবে, সেই আন্দোলনে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটানো হবে। আবারও সরকার আন্দোলন দমনের পুরনো কৌশল হাতে নিয়েছে। যেহেতু পুরো পরিস্থিতি সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবেই বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে একটা ক্র্যাকডাউন আসতে পারে, এ ধারণাটা আমরা করছিলাম এবং সেটাই হয়েছে। গতকাল বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রেইড দিয়েছে, হারুন সাহেব সেখানে ছিলেন এবং সেখান থেকে নানা ধরনের অস্ত্র, লাঠি, ককটেল এগুলো পাওয়া গেছে। এ ধরনের একটা কিছু সাজানো হতে পারে, সেই ধারণাটা আমরা আগে থেকেই করছিলাম। এর আগেও হয়েছে, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। যখনই কোথাও কোনো আন্দোলন দানা বাঁধতে শুরু করে, তখনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে অভিযান চালানো হয় এবং সেখান থেকে বোমা, লাঠি এগুলো উদ্ধার করা হয় এবং তারপর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং গণগ্রেফতার শুরু হয়। ফলে স্বাভাবিকভাবেই এটা ধারণা করা যাচ্ছিল যে সরকার এখন সেদিকেই যাবে এবং সেটা হয়েছে। এবং সরকারের আরেকটা পুরনো কৌশল আছে, সেটা হচ্ছে জঙ্গি নাটক। যখনই সরকার কোনো ধরনের বিপদের মধ্যে পড়তে যায়, কোনো একটা আন্দোলন দানা বাঁধতে শুরু করে কিংবা সরকারের উপরে আন্তর্জাতিক কোনো একটা চাপ আসে, তখন সরকার জঙ্গি নাটক সাজায়। কিন্তু এবার যেহেতু শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকার ঠিক নিজেদের নিয়ন্ত্রণটা সেভাবে রাখতে পারছে না, এই কারণে অনেক কিছু আমাদের সামনে চলে আসছে। জঙ্গি নাটকটাও তারা সাজানো শুরু করেছে। একটা রিপোর্ট একটু দেখি। ছাত্রলীগের টর্চার সেলে ইসলামী ছাত্র আন্দোলন নেতার ওপর নির্যাতন ও মিথ্যা স্টেটমেন্ট ভিডিও ধারণের অভিযোগ। এখানে যে স্টেটমেন্টটা নেওয়া হয়েছে সেটা বলছে, এ সময় ভিডিওতে নিজেকে জঙ্গি সংগঠনের সম্পৃক্ত এবং ককটেল বহনকারী হিসেবে পরিচয় দিতে বাধ্য করে। পরবর্তীতে ভিডিও বক্তব্য নেওয়া শেষে সন্ধ্যা 7টায় তাকে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেয়। কিয়াফাত তাৎক্ষণিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে এলে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এবার পুরো রিপোর্টটা একটু আমরা দেখি। ছাত্রলীগের টর্চার সেলে ইসলামী ছাত্র আন্দোলন নেতা কিয়াফাতুল্লাহ বিন সাইফের ওপর অমানসিক নির্যাতন ও মিথ্যা স্টেটমেন্ট ভিডিও ধারণের অভিযোগ করেছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন জানায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এবং সংগঠনের মুবাল্লিগ প্রত্যাশী কিয়াফাতুল্লাহ বিন সাইফ মঙ্গলবার বিকেল 5টার দিকে শাহবাগ থেকে লালবাগের দিকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পথে টিএসসিতে তাকে আটকিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন মোবাইল ফোন চেক করে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল পরিচয় নিশ্চিত হলে তাকে টিএসসির অভ্যন্তরে ছাত্রলীগের টর্চার সেলে নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে 2 হাতের বাহুতে, পিঠে ও পায়ে স্ট্যাম্প দিয়ে পালাক্রমে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তার থেকে মিথ্যা ভিডিও স্টেটমেন্ট নেয় এবং সেই স্টেটমেন্টে নিজের জঙ্গি সম্পৃক্ততা এবং ককটেল বহনকারী হিসেবে পরিচয় দিতে বাধ্য করা হয়। তার মানে ওই পুরনো জঙ্গি নাটক আবারও সাজানো শুরু করেছে, অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে জঙ্গিরা ঢুকে গেছে, স্বঘোষিত জঙ্গিরা ঢুকে গেছে, এটা প্রমাণ করার চেষ্টা করবে এখন তারা, এবং জঙ্গি তকমা দিয়ে আন্দোলনকারীদের উপরে হামলা করা জায়েজ ঘোষণা করবে। এবং ইতোমধ্যে সেটা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে এখন বলা হয়েছে এখন আন্দোলনে যারা আছে তারা জামাত শিবিরের কর্মী, তারা নাশকতাকারী, তাদের মধ্যে ছাত্রদল ঢুকে গেছে, তাদের ভেতরে যারা এখন আছে তারা আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা সরকার উৎখাত করতে চাইছে, নানা ধরনের কথাবার্তা। ইতোমধ্যেই এই আন্দোলনের উপরে হামলা চালানোটাকে জায়েজ করবার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকেও বলেছেন গতকাল আন্দোলনকারীরা ছাত্রলীগের উপরে নৃশংস হামলা চালিয়েছে, অথচ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কিভাবে গুলি করা হয়েছে, তাদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছে, কারা হামলা চালিয়েছে, এগুলোর ছবি, এগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম প্রত্যেকটা জায়গায় চলে এসছে। অথচ তারপরও এই মানুষরূপী বাকিটা বলছি না, তারা এখনও বলার চেষ্টা করছেন ছাত্রলীগের উপরেই নাকি হামলা হয়েছে, এবং গণমাধ্যমকে তিনি থ্রেট করছেন তারা কেন এই কথাগুলো বলছে না, তারা কেন সবসময় বলছে আন্দোলনকারীদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগ হামলা করছে, এই কথাগুলো কেন গণমাধ্যমে লিখছে, তিনি থ্রেট করছেন। এটা হচ্ছে সরকারি দলের সাধারণ সম্পাদক, আর তাদের কাছে এখনও আমরা দাবি করে যাচ্ছি, প্লিজ আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই কথাটা বলি, এই কথাটা বলে এই আন্দোলনের এখন যে গ্র্যাভিটি সেটাকে দুর্বল করবেন না। এই লোকদের কাছে, এই নরপিশাচদের কাছে কিসের দাবি? এদের কাছে কোনো দাবি জানানো যায় না। এভাবে এই জঙ্গি নাটক সাজানোর প্রচেষ্টা এখন হবে। এবং পলক সাহেব তো বলেছেন গতকাল যে কজন মারা গেছেন এর জন্য ছাত্রলীগ, সরকার, সরকারি দল তারা দায়ী না, এদের জন্য দায়ী হচ্ছে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর কারণে নাকি এ কয়জন মারা গেছে। তাহলে পুলিশ কি গুজব বিশ্বাস করে সে গুলি করেছে? সাইদকে গুলি করেছে পুলিশ, সেটার ভিডিও সব জায়গায় আছে, মূলধারার গণমাধ্যমে আছে, যমুনা টেলিভিশনে আছে। আমি প্রথমে এনটিভিতে দেখেছিলাম, পরে দেখি যমুনা টেলিভিশন ওইটা প্রচার করেছে, সরাসরি পুলিশ গুলি করছে। এদিকে পলক বলছে ফেসবুকের কারণে নাকি সাইদ মারা গেছে, গুজব ছড়ানো হয়েছে, আর সেই গুজব বিশ্বাস করে পুলিশ এসে গুলি করেছে। এরা ছাত্রদের নিয়ে, সারা দেশের জনগণকে নিয়ে বরাবরই তামাশা করে এসেছে এবং সামনের দিনেও তামাশা করবে। সুতরাং এদের কাছে কোনো ধরনের দাবি না, এদের উৎখাতই এখন একমাত্র পথ। যদি অধিকার আদায় করতে হয় তাহলে এই নরপিশাচদের উৎখাত করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। এবং আবারও সেই পুরনো পদ্ধতিতে বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা এবং জঙ্গি নাটক সাজিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা, শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়াটাকে জায়েজ করতে চাইছে সরকার।